খুব সুন্দর একটা গল্প বলতে চলেছি। এই গল্পটা আমার এক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে নেওয়া। এই গল্পর মাধ্যমে আমরা জানবো মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে কত দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। সেরা স্মল ক্যাপ ফান্ড কি কটা রয়েছে, 15টা স্মল ক্যাপ ফান্ডের মধ্যে কম্প্যারিজন করার চেষ্টা করেছি। শুধুমাত্র রিটার্ন নয়, শুধুমাত্র র্যাঙ্ক নয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এক্সপেন্স রেশিও। অসিতবাবুর কথা নিয়ে শুরু করব, ডিটেলসটা বলবো এবং শেষে একটা উপসংহার দেব। মাঝখানে যে কথাটা বলার, মিউচুয়াল ফান্ড কিন্তু অবশ্যই প্রচণ্ড রিস্কি এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অলসো ভেরি রিস্কি। অসিত দাশগুপ্ত, বয়স মোটামুটি 35 বছর হবে। আইটি রিলেটেড কাজ করে, আইটি সার্ভিস। ওর মোটামুটি বছরে ইনকাম 5 লক্ষ টাকার কাছাকাছি। ও এসেছিল এবং সবচেয়ে হাসছি কেন এই কারণে যে ও এমনভাবে এক্সপ্রেশন দিয়েছিল। এসেই আমি ওকে যখন বলেছিলাম যে ইকুইটি কিছু স্টকের কথা বলছি, শুনেই বলো না না একদম দরকার নেই আমার। আপনি একটা কাজ করুন স্যার, যদি সম্ভব হয় এমন একটা জায়গা বলুন, এমন একটা রাস্তা বলুন। আমি ব্যাংকেই রাখতাম, ব্যাংকে ইনফ্যাক্ট এখনও ব্যাংকে রয়েছে, আর ইপিএফ কিছু করা আছে, কোম্পানি থেকে করে দিয়েছে। না এছাড়া আর আমার কোথাও কিছু রাখিনি আর রাখতে চাই না। কারণ যেভাবে আমি লস দেখেছি আমার এক বন্ধুর, সর্বশান্ত হয়ে গেছে ইকুইটি মার্কেটে। 50%, 60%, 80% ডাউন হয়ে গেছে। এমন কোথায় রাখা যায়? তার জন্য ওর জন্য সবচেয়ে সরল রাস্তা হচ্ছে সেটা হচ্ছে কি মিউচুয়াল ফান্ড। যেহেতু ওর বয়স 35 এবং আগামী 20 বছর রাখতে পারবে, সেই জন্য আমি মনে করি ওর ক্ষেত্রে এটা হচ্ছে ইকুইটি ফান্ড এবং স্মল ক্যাপ ইকুইটি ফান্ড রাখা যেতে পারে। আপনি 20 বছরে একটা দুর্দান্ত রিটার্ন পাবে। স্মল ক্যাপে লোকে ভয় পাওয়ার কারণ আছে অবশ্যই, এবং সেখানে রিস্ক নেই তা নয়, প্রচুর রিস্ক রয়েছে। কিন্তু যে ব্যাপারটা রয়েছে, মাথা ঘামাতে হবে না, মাথাটা টোটালি ঘামাবে ফান্ড ম্যানেজার ওর হয়ে। তার বদলে সামান্য একটা এক্সপেন্স রেশিও আছে, সেই রেশিওটা সামান্য চার্জেস একটা দিতে হয় তার বদলে। অর্থাৎ এই যে ইকুইটি মার্কেটে স্মল ক্যাপ, তার প্রথম প্রধান কারণ 1 নম্বর বলা যেতে পারে সেটা হচ্ছে এই ধরনের মার্কেট, এই ধরনের ফান্ডগুলোতে কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড হয়। 1 নম্বর মানে গ্রোথ তৈরি করে। 2 নম্বর কি করে সেটা হচ্ছে যে ভোলাটিলিটি কিন্তু প্রচুর থাকে। ভোলাটিলিটি থাকে মানে বাজারের ওঠা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা পতন হয়, আবার অনেকটা ওঠে। কিন্তু এইসব ইকুইটি মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে স্মল ক্যাপ, তার সব থেকে বড় সুবিধা কি আছে সেটা হচ্ছে 250 স্মল ক্যাপের বাইরেও বেশ কিছু অদ্ভুত স্মল ক্যাপ আছে যেগুলো কিন্তু দারুণভাবে রিটার্ন দিতে পারে ভবিষ্যতে। অর্থাৎ এমনই অবস্থা তৈরি করতে পারে যে একটা দুর্দান্ত রিটার্ন পেতে পারে, অথচ ইনভেস্টমেন্ট ইকুইটি মার্কেটে না করে। আমরা দেখেছি সত্যি ঘটনা এটা, ইকুইটি মার্কেটে অনেকে জেনে বা না জেনে এমন এমন স্টকে ইনভেস্ট করে যার ফলে ভবিষ্যৎ থেকে এক্সিট করারও ক্ষমতা থাকে না, কোন সময় এক্সিট করবে সেটাও সে বুঝতে পারে না। আলটিমেটলি বড় লস নিয়ে গোটা জীবন বড়ে ব্যয়িত হয়। তার জন্য কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অসিতের জন্য একটা খুব ভালো 15টা বেস্ট স্মল ক্যাপ ফান্ড নিয়ে আজকে আলোচনা করব। এর থেকে শুধু অসিত বলে না, অসিতের মতো, অসিত বাবুর মতো অনেকেরই উপকার হবে। তাহলে আসা যাক। এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে 15টা বেস্ট স্মল ক্যাপ। যেই 15টা বেস্ট স্মল ক্যাপ কিন্তু মার্কেটকে একটা বড় রিটার্ন দিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। 2 দিন 4 দিন নয়, 2-4 বছর নয়, 5-5টা বছর ধরে কনস্ট্যান্টলি রিটার্ন দিয়ে চলেছে। এবং এর মধ্যে যে ফিল্টার করা হয়েছে, কিছু রাখা হয়েছে 4 স্টার, কিছু রাখা হয়েছে 3 স্টার, কিছু হচ্ছে 2 স্টার। 2 স্টার মানেই খারাপ নয়, প্রথম দিকে নাম থাকা মানেই কিন্তু বেস্ট নয়। যেগুলো আমি বলছি সেগুলো ছাড়া অন্যগুলোতে রিটার্ন ভালো দেবে না সেটা ঠিক নয়। আমার বলা মানেই সব কিছু পারফেক্ট সেটা নয়। মিউচুয়াল ফান্ডও প্রচুর রিস্ক থাকে, সুতরাং খুব সাবধানে এই কাজগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। এডেলওয়াইজ স্মল ক্যাপ, তারপর হচ্ছে ইনভেস্টকো স্মল ক্যাপ, বন্ধন স্মল ক্যাপ, অ্যাক্সিস স্মল ক্যাপ, কোয়ান্ট স্মল ক্যাপ, এইচডিএফসি স্মল ক্যাপ, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, কানাডা রোবোকো স্মল ক্যাপ, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মল ক্যাপ, এইচএসবিসি স্মল ক্যাপ, সুন্দরম স্মল ক্যাপ, ডিএসপি স্মল ক্যাপ, কোটাক স্মল ক্যাপ, টাটা স্মল ক্যাপ এবং এসবিআই স্মল ক্যাপ। মোরাললেস সমস্ত স্মল ক্যাপকে নিয়ে এসছে এক জায়গাতে, নিয়ে এসে একটা ব্যাপার তৈরি করছি। এই র্যাঙ্কিং আমার দেওয়া নয়, মর্নিং স্টার বলে ইন্ডিয়ার মধ্যে বিখ্যাত একটি যারা অ্যাসেস করে তারাই যে পারফেক্ট তা নয়, কিন্তু তারা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে টোটাল সাম করে। বিষয়গুলো অনেক রয়েছে, যদি জানতে চাও সে বিষয়গুলো পরে পরে বলবো।
কেউ জানার উৎসাহ খুবই কম, যেটা দেখেছি। বিটা কি ধরনের ব্যাপার, রিস্ক তৈরি করে, আলফা তৈরি করে, শার্প রেশিও বলে একটা রেশিও হয়, সেখানে দেখে, এর ওপরে কাজ হয়। এইগুলো দেখে কিন্তু মোটামুটি আরো অনেক কিছু জানা যায়। যদি উৎসাহ থাকে বলতে পারো পরে, কেন উৎসাহের পরিমাণ, ক্যাশ ফ্লো আগের দিন এত বোঝালাম, দেখা গেল ক্যাশ ফ্লো নিয়ে উৎসাহটা কিছুই তেমন পেলাম না, 1000 জন লোকও দেখেনি, অথচ খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল। যাই হোক, র্যাঙ্ক অনুযায়ী যদি বলি, এইগুলো সবই 4th র্যাঙ্কের মধ্যে পড়ছে এই পর্যন্ত, এই কটা বোঝা গেল। 3rd র্যাঙ্কের মধ্যে পড়ছে এই কটা, এইগুলো হচ্ছে 3rd-এর মধ্যে পড়ছে, আর এইগুলো হচ্ছে 2nd র্যাঙ্ক। আমি বলা বাহুল্য, র্যাঙ্ক 2nd মানে খারাপ এমন কোনো মানে নেই। আসছি এর পরের দিকে, পাশে পাশে রিটার্ন দেওয়া রয়েছে। রিটার্নগুলো আর বেশি করে বলছি না, প্রত্যেকটা দেখে নিতে পারবে। সর্বোচ্চ রিটার্ন মোটামুটি দিচ্ছে যেটা, সেটা দেখলাম, সেটা হচ্ছে কোয়ান্ট 26.78, বিগত 5 বছর ধরে দিয়ে দিয়েছে আমাদেরকে। 2nd 3rd-এর মধ্যে যদি দেখি, মোটামুটি নিপ্পন ইন্ডিয়া 25.79 দিয়েছে মোটামুটি। আর তৃতীয় যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধনও খুব ভালো রিটার্ন দিয়েছে, যদিও বন্ধন ইকুইটি আমাদের এমন রিটার্ন কিছুই দিতে পারছে না বছরের পর বছর, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন ভালো দিয়ে গেছে। তো এইরকম যদি হয় থাকে, ইনভেস্টকো নট ব্যাড বা এইচডিএফসি নট ব্যাড, প্রত্যেকটাই ভালো। এবারে যে জিনিসটা আসছে সেটা কিন্তু আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে এইখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারতো ভিডিওটা, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে এর ভেতরে অনেক কিছু বিষয় বলার রয়েছে, অনেক কিছু বিষয় জানানোর রয়েছে, যেগুলো না জানা থাকলে কিন্তু সবটাই হারিয়ে যাবে। সেটা অনেকেই বলে না, কারণ বলার দরকার পড়ে না বলে, কিন্তু দরকার তাদেরই লাগে যারা লং টার্মে খেলবে। একটা 20 বছর ধরে যখন আপনি একটা ইনভেস্টমেন্ট করে যাবেন, আপনার কাছে 0.01টাও একটা বড় ফ্যাক্টর, 0.01 সেটাও একটা ফ্যাক্টর। প্রথমত যখনই কোনো স্টক নেবেন, নজরে রাখবেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কোনো ব্রোকারের হাত দিয়ে নয়। সেখানে যখনই অপশন চাইবেন, হয় ফর্ম ফিল আপ করার সময় অপশন থাকে ডাইরেক্ট অথবা ব্রোকার, ব্রোকার থাকলে ব্রোকারের নাম্বার দিতে হয় একটা, আর নাহলে ডাইরেক্টে ক্লিক করে দেবেন। ব্রোকার কি করে, ব্রোকার একটা পার্সেন্টেজ নেয় মাঝখানে থেকে, হয়ে গেল এটা। দ্বিতীয়ত ব্যাপার, একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে কোনো রকমভাবে চিন্তা করবেন, সেটা হচ্ছে টার বা এক্সপেন্স রেশিও। এই যে আপনার ফান্ডগুলোকে ম্যানেজ করছে একজন লোক, শুধু আপনার বলে না, কয়েক লক্ষ, আরো বেশি হবে, কোটি লোকের যে ইনভেস্টমেন্টগুলোকে ম্যানেজ করছে, যে যাকে বলা যেতে পারে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, একে বলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, AUM। দেখবো অনেক জায়গায় লেখা থাকে AUM। এই AUM দিয়ে একটা ফান্ড কত বড় হয় সেটা কিন্তু বোঝা যায়। এবারে এই যে টোটাল ফান্ড ম্যানেজ করছে, কোন স্টকগুলো রাখবে, কোনগুলোকে রাখবে না, কোনগুলো লসে চলে যেতে পারে, বা অ্যানালিসিস করে এক্সিট করা বা নতুন করে নেওয়া, এই সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজের জন্য যাকে রাখা হয় তাকে বলা হয় ফান্ড ম্যানেজার, এবং অ্যাসোসিয়েট তার হেল্পিং হ্যান্ডস, যারা অ্যানালিসিস করছে, সবসময় চেক চেক করছে, টেস্ট করছে। ফান্ড ম্যানেজারের ডিসিশনের উপর দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লোকের ভবিষ্যৎ এবং গোটা ফান্ডটার ভবিষ্যৎ। এই জন্য ফান্ড ম্যানেজার দেখে কিন্তু ইনভেস্ট করা হয়। বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা ফান্ড ম্যানেজারদের উপরে দাঁড়িয়ে থাকে, তাদের কোম্পানির রিটার্নটা কি হবে না হবে এবং অ্যানালিসিস করে। সুতরাং এখানে যেটা দেখার, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিওটা আমি কিভাবে পাবো? এক্সপেন্স রেশিও আমি পাশে পাশে লিখে যেতে থাকবো। যদি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনার একটা পজিটিভ আশা রয়েছে ভবিষ্যতে কিছু করার। আমি সম্পূর্ণ এক্সপেন্স রেশিওটা দেখে বলে যাচ্ছি। সঙ্গে খাতা দেখতেই পাচ্ছেন, আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু খাতা কলমে, মানে আগেকার দিনের মানুষদের মতো। কারণ খাতা কলমের থেকে বিশ্বস্ত আমার কাছে কিছু নেই, এবং এই খাতার মধ্যে সমস্ত কিছু লেখা থাকে। প্রতিদিন যা বোঝাচ্ছি, পড়াচ্ছি, সমস্ত কিছু আমি নোট করি, লিপিবদ্ধ করে রাখতে পছন্দ করি। বাজারটা কিরকম জানো তো? বাজারটা হচ্ছে ওই কালু কাকুর বস থাকার মতো। কালু কাকু মানে আমাদের বহু বছর আগে ছোটবেলায় দেখা একটা দিঘি ছিল সামনে, সেই দিঘির পাড়ে লোকটা বস থাকতো, উস্কো খুস্কো চুল, কাঁচা পাকা দাড়ি, আর হাতে থাকতো একটা ছিপ। সেই ছিপ নিয়ে সে মাছ ধরতে খুব শখ ছিল তার, ছোট লুঙ্গি পরা, এবং আশেপাশে আমাদের কাউকে, ছোটদের কাউকে ঘেঁষতে দিত না, কোনো শব্দ করতে দিত না, একেবারে নিস্তব্ধভাবে চুপচাপ সে বসে থাকতো, মিনিটের পর মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, ঘন্টার পর ঘন্টা।
ফাতনাটা আসার আগ পর্যন্ত দূর থেকে আমরা যখন কালু কাকু দেখতাম, ভাবতাম যেন একটা লোক মরে পড়ে আছে, হাঁ করে চুপচাপ এরম করে বসে আছে, মনে হচ্ছে ঘুমোচ্ছে না মরে আছে, কিছু বোঝার উপায় নেই। কিন্তু সেই মানুষটা যেই মুহূর্তে একটা মাছ এসে পড়তো, ফাতনাটা ডুবে যেত, সেই একেবারে অলস, নিস্তব্ধ, নিরীহ, প্রায় মৃতপ্রায় প্রাণীটা 1 সেকেন্ডের মধ্যে সিংহের মতো গর্জন করে লাফ দিয়ে উঠতো এবং যেভাবে মাছটাকে খেলিয়ে নিয়ে আসতো সেটা কিন্তু দেখবার মতো বিষয় ছিল। এবং যখন মাছটাকে ধরে ফেলতো, খেলিয়ে নিয়ে আসছে, তখন বলতো, দেখ বিপু, এই হলো আসল ঘটনা, যে ধৈর্য ধরে দিনের পর দিন বসে থাকা, এই যে ধৈর্য ধরে বসে থাকা, তার রেজাল্ট কিন্তু পাওয়া যায়। কিন্তু ওই রেজাল্টটা পাওয়ার জন্য 1 সেকেন্ডের দরকার। এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের তৎপরতার অভাবে কিন্তু অনেক কিছু নষ্ট হতে পারে। আমরা এই বাজারে যারা আছি, বছরের পর বছর ফাতনার দিকে নজর রেখে চুপচাপ আমরা বসে থাকি, এমনভাবে বসে থাকি যেন অলস, কিছু জানি না, বুঝি না, চোখ বুজে আছে, দেখে মনে হয় ঘুমোচ্ছে। কিন্তু যেই মুহূর্তে সেই মাছটা এসে পড়ে যায়, সেই মুহূর্তে আমরা একজন সিংহ হয়ে উঠি এবং ছপ করে লাফিয়ে উঠি সমস্ত শক্তি দিয়ে। এবং এতদিনের এত ব্যর্থতা, অজস্র মানুষের রীতিমতো অবজ্ঞা, অজস্র মানুষের রীতিমতো বলা, আশেপাশে চাপ পরিস্থিতি, চারিদিকের বিভিন্ন রকম নেগেটিভিটি, তার মধ্যে থেকে শেষটা যখন তুলে আনা হয়, আনার পরে যে উৎসাহ দেখা যায়, আনার পরে যে চ্যালেঞ্জের যে রেজাল্টটা পাওয়া যায়, তার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর থাকাটা কিচ্ছু না। আমরা সবাই চেষ্টা করি, আমরা সবাই প্রচেষ্টা করি। আমি আমার কথাও বলি, আমার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা সেরা কিছু স্টকের জন্য, সেটা কিন্তু তখন আমি সমস্ত কাজ বাদ দিয়ে শুধু সেটা নিয়ে পড়ে থাকি। এবং আমাদের প্রত্যেকেরই সেটা আছে। আমরা বন্ধুরা যখন আলোচনা করি মার্কেট নিয়ে, আমরা সবাই আলোচনা করি, কিন্তু নিজের রিসার্চ করা বিষয়গুলো নিয়ে কখনো কাউকে বলি না। না এখানে তো নয়ই, এমনকি বন্ধুদের মধ্যেও না। কেন না? কারণ সেটা শুধু আমার নিজের, এবং সেটাকে খাটতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যদি সেটা লেগে যায়, মনে পড়ে ছোটবেলার সেই গল্পটার কথা, সেই গন্ডারের গল্পটা, যখন লেখা থাকতো যে গন্ডারটার কথা নিয়ে, মারিত গন্ডার লুটিত ভান্ডার। সেই গন্ডারটাকে যদি মারতে পারেন, গন্ডারটাকে যদি মারার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে হয়, রীতিমতো পরিশ্রম করতে হয়, বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হয়, ধৈর্যেরও প্র্যাকটিস করতে হয়, এবং পড়াশুনো করে যেতে হয়, করতে করতে মাসের পর মাস, বছর পর বছর। কিন্তু যেদিন লাগে সেদিনই আপনি বেস্ট হয়ে যান, এবং তখন থেকে শুরু হয় তো আপনার জার্নির গতি আলাদা। কিন্তু আগে বলার দরকার নেই, আগে কাউকে বলার দরকার নেই, শুধু নিজেই কাজ করতে হয়। ফেলও তো হতে পারে, এমনও তো হতে পারে আমার ক্ষেত্রে, আমি যদি বলি ফেল, সেক্ষেত্রে কাউকে বলার তো দরকার নেই, যেরকম চলছে নিশ্চিন্ত নির্ভাবনা চলুক না, সেই কালু কাকুর ঘুমের মতো চুপচাপ বসে থাক। আসা যাক এইখানে যে কথাগুলো বলছি, প্রতিটি ভিডিও এতটাই মূল্যবান। যদি ভিডিওগুলো কেউ বিগত 1 বছর ধরে সত্যি সত্যি দেখতে পারতো, তাহলে আজকে তার জীবনটাই পাল্টে যেত। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টে। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খাতা, এবং খাতার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে এডেলওয়াইজ 0.42, এবং যেটা লিখে দিয়েছি, যেরকম এডেলওয়াইজে 42.42, ইনভেস্টকো 40, বন্ধন 47, অ্যাক্সিস 57, কোয়ান্ট 577, এইচডিএফসি 67, টাটা 34, এবং এসবিআই স্মল ক্যাপ হচ্ছে 0.75। তাহলে এই হলো মোটামুটি ব্যাপার। এবারে যত কম হবে এই এক্সপেন্স রেশিও, ততটাই সুবিধা। এগুলো সব কিন্তু ডাইরেক্টের কথা বললাম। যদি ব্রোকার নিয়ে নাও, সেক্ষেত্রে 1-এর বেশি হবে, 1 পয়েন্ট সামথিং, 0.50 মতো অ্যাড হবে এর সঙ্গে। তাহলে মোটামুটি এই দাঁড়ালো। এই খরচগুলোর মধ্যে সব থেকে কম খরচ যদি আমি দেখি, কারণ সবচেয়ে কম যেটা, তার উপর বেস করে কাজ হবে, সেটা আমরা দেখলাম টাটার ক্ষেত্রে সবচেয়ে কম রয়েছে 0.34। এছাড়া কি রয়েছে তার আশেপাশে, সেকেন্ড যদি পজিশনে দেখি, তাহলে দেখবো এইটা, অর্থাৎ ইনভেস্টকো। তারপরে যদি দেখি তৃতীয়র ক্ষেত্রে, তাহলে তৃতীয় আমি দেখব প্রথমটা, অর্থাৎ এডেলওয়াইজ স্মল ক্যাপ, বুঝে গেছে। তারপরে যদি দেখি সেকেন্ড ওয়ান, তাহলে আমার কেউ দেখবো সেটা হচ্ছে 0.474748 আছে, 47, সেটা হচ্ছে বন্ধন, হচ্ছে তারপরেরটা, বোঝা গেছে এটা। এইগুলো এক্সপেন্স রেশিও। তারপর কানাডা রোবোকো রয়েছে, আর এইগুলো মোটামুটি দাঁড়িয়ে রয়েছে এরপরে। এবার আসছি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে।
এই এক্সপেন্স রেশিও মানে যে খরচ খরচা আপনার হয়ে করছে কোম্পানির ফান্ড ম্যানেজার এবং অ্যাসোসিয়েটস, তার জন্য আপনাকে প্রতিবার যতটা ফান্ড আপনার থাকবে তার পরিমাণ কিন্তু এক্সপেন্স রেশিও আপনাকে এটা বহন করতে হবে। এই খরচটা আপনার কাছ থেকে কেটে নেবে আপনার টোটাল যে গ্রোথ তার থেকে। কিন্তু দেখা গেছে এটা সব করার পরেও যেটা থাকছে আপনার কাছে সেটা অনেক যথেষ্ট, এবং আপনাকে মাথা কামাতে হচ্ছে না এগুলো নিয়ে। এবং ফান্ড ম্যানেজারের কাজই থাকবে এই ব্যাপারে গ্রোথটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার। এবার আসছি লাস্ট কথার ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে এর মানেই সব খারাপ তার নয়। আপনি নিয়ে রেখে দিচ্ছেন, জাস্ট ফর এক্সাম্পল বলতে চাইছি, এদের মধ্যে বেশি ডিএসপি, কিংবা মনে করুন কোটাকে রেখে দিয়েছেন, কিংবা যদি দেখি নিপ্পনে অনেকে রেখেছে, কিংবা কোয়ান্টে রেখে দিয়েছে, কোয়ান্ট তো প্রচুর হিউজ, ঠিক আছে, কিংবা নিপ্পনে রয়েছে 6-4, এও প্রচুর অবশ্যই। কিন্তু তার মানে এক্সিট করে গেলাম তা কিন্তু না। এক্সপেন্স রেশিও বেশি, ঠিক আছে, কিন্তু এক্সপেন্স রেশিও বেশি মানে এর উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। এটা বড় গুডউইল কোম্পানির, ফান্ড ম্যানেজারের স্যালারি, তার ফান্ড ম্যানেজারের ডিফারেন্ট ব্যাপারগুলো, ইমোলিউমেন্টস যাকে বলে, সেগুলো সব কিছু। কিন্তু তার বদলে সেই ফান্ড ম্যানেজার ইনফরমেশন তাদের রাখার জন্য তাদের যে স্পেশাল ইনডেপথ নলেজ, এইগুলো কিন্তু মানে গুরুত্বপূর্ণ। আমি এদিকেও বলতে পারি যে এডেলওয়াইজ কম নিচ্ছে, কিংবা কথার কথা বলছি টাটা কম নিচ্ছে, তার মানেই যে সে মানে খারাপ ভালো হবে তার কোনো মানে নেই। আমি যেরকম বলতে চাইছি এডেলওয়াইজের ক্ষেত্রে 22% দিচ্ছে, বা এদের মধ্যে সব থেকে বেশি তুলনামূলকভাবে কোয়ান্ট দিচ্ছে। এবার এই কোয়ান্টকে পাওয়ার জন্য বেশি খরচ করতে যে 0.77, বোঝা যাচ্ছে, কিন্তু তার বদলে রিটার্নটা আপনার 26 দিচ্ছে। যদি আপনি টাটার ক্ষেত্রে রাখতেন 21 পেতেন, তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। 5-6% আপনার বেড়ে যাচ্ছে, মানে একটুখানি খরচ কমানোর জন্য আপনার কিন্তু বেশি দিতে হচ্ছে না। দুটো দিকই কিন্তু নজর রাখতে হচ্ছে। যেরকম এখানের ক্ষেত্রে বলতে পারি, সেকেন্ড ওয়ানের ক্ষেত্রে যদি বলা যায় বন্ধনের ক্ষেত্রে, বন্ধনের দুটো পয়েন্টই ভালো, 0.47ও ভালো, রিটার্নও ভালো, এও একটা ভালো জায়গা নিয়ে রয়েছে। কিন্তু ইকুইটি মার্কেটের দাম নয়, এনিওয়ে এটা একটা ভালো রয়েছে, রিটার্নটা খুব সুন্দর দিচ্ছে। আমরা যদি পরবর্তী ক্ষেত্রে দেখি, যেরকম নিপ্পন ইন্ডিয়া 64 দিচ্ছে, অবশ্যই বেশি, কিন্তু আলটিমেটলি নিপ্পন ইন্ডিয়া কিন্তু রিটার্নটা খুব ভালো দিচ্ছে, 25% বেশি, 25.79। তার মানে সেখানে কিন্তু আবার এটা বেশি হচ্ছে। এবং এই সব বিষয়গুলোকে নজর রেখে দেখে তবে কিন্তু এই জায়গায় অসিত বাবুকে একটা মিউচুয়াল ফান্ড আমি বেছে দিয়েছিলাম, স্মল ক্যাপ। আমি নাম বলছি না, কারণ নাম বলছি না আমি বায়াস্ট করতে চাইছি না। যেগুলো বলেছি আগে সেগুলো প্রত্যেকটাই ভালো, কিন্তু ওকে বেছে দেওয়ার পরে উনি খুব খুশি, এবং তারপরে আমার কাছে একবার ফোন করেছিলেন, বললেন রিটার্ন এখন মোটামুটি ভালোই আসছে, এবং এক্সপেক্ট করছে আগামী 20 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন উনি নিয়ে যেতে পারবে। আজকের ভিডিওটা শেষ করতে চলেছি, কিন্তু খুব সুন্দর একটা পয়েন্টকে কিন্তু মাথায় রেখে, সেটা হচ্ছে অনেকের পক্ষে সম্ভব হয় না গিয়ে অ্যানালিসিস করে রিসার্চ করে কোনো পার্টিকুলার স্টককে গ্রহণ করা। কিন্তু যদি এই যে পদ্ধতি মিউচুয়াল ফান্ড একটা খুব সুন্দর পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যদি কেউ যে এই ইকুইটি মার্কেট রিসার্চ করতে চায় না বা এ ব্যাপারে পড়াশোনা করতে চায় না, কিন্তু ইনভেস্ট রাখতে চাইছে বছর পর বছর ধরে, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড আদর্শ। মিউচুয়াল ফান্ড বিভিন্ন রকম হয়, ক্যাপ, তারপরে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, কন্ট্রা ফান্ড, ইন্ডেক্স ফান্ড। যদি কেউ ইন্ডেক্স ফান্ড নিয়ে উৎসাহ থাকেন, এরপরে ইন্ডেক্স ফান্ড নিয়ে বলবো। এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে কাজ করে যায় মিউচুয়াল ফান্ডগুলো, অজস্র মানুষ ইনভেস্ট করছেন। এবং অবশ্যই স্মল ক্যাপে রিস্ক অনেক বেশি থাকে, কিন্তু রিটার্নটাও খুব সুন্দর থাকে। যাদের হাতে অনেক সময় রয়েছে, যারা মনে করছে যে এই ফান্ডটা যদি আগামী 10-15 বছর রেখে দিই, আমার তাতে খুব একটা অসুবিধা হবে না যদি মার্কেট পড়ুক উঠুক, তাদের জন্য কিন্তু আদর্শ এটা। ইন্ডেক্স ফান্ড হচ্ছে এমনই ফান্ড যে ফান্ডে খরচ কিন্তু অনেক কম। এই ফান্ডের থেকে যে খরচ খরচা দেখছি ফান্ড ম্যানেজার, সেখানে ফান্ড ম্যানেজার সেরকম কিছুই নেয় না, অলমোস্ট জিরো। কিন্তু ইন্ডেক্স ফান্ডের নেগেটিভিটি কি? ইন্ডেক্স ফান্ড যেরকম নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, নিফটি যেরকম যে কটা স্টক রয়েছে, ঠিক সে কটা স্টকে কিন্তু ইন্ডেক্স ফান্ডে রয়েছে। এবং নিফটি 50 যে কটা স্টক অ্যানালিসিস করে বাদ দিচ্ছে ঢোকাচ্ছে, সেম ওয়েতে ইন্ডেক্স ফান্ডও সেটা বাদ দিচ্ছে ঢোকাচ্ছে। ফলে কম বেশি একেবারে সেম রিটার্ন পাওয়া যায়, রিটার্নের পরিমাণ খুব বেশি হয় না। কিন্তু যে বললাম ব্যাংকে রাখলে যা হয় তার থেকে বেশি হবে। তো সেই হিসেব করলে ইন্ডেক্স ফান্ডও কিন্তু ভালো রয়েছে। কিন্তু কোন কোন ইন্ডেক্স ফান্ড সেরা, সেগুলো যদি কেউ উৎসাহ থাকে ইন্ডেক্স ফান্ড বলে কমেন্ট বক্সে লিখে দেবেন, তাদের জন্য আমি ইন্ডেক্স ফান্ডই তৈরি করব আরেকটা ভিডিও।